মানুষজন কম ঢুকলো যে মাত্র ম্যাম জয়েন ম্যাম জয়েন দিচ্ছে, একটু টাইম লাগছে, একটু নেটওয়ার্কের প্রবলেম তো আজকে। ম্যাম আপনি শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। মাউথওয়াশের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? কম বেশি। ইয়েস ম্যাম। এই জিনিসটা কি হইতে পারে, আমাদের নলেজে কিছু আছে কিনা? মাউথওয়াশ জিনিসটা আসলে কি, কেন আমরা ইউজ করি, কেন ইউজ করতে হবে? ম্যাম এটা ওরাল ক্যাভিটি ক্লিনজিং এর জন্য ইউজ করি, একটা লিকুইড। ওরাল ক্যাভিটি ক্লিনের জন্য। ইয়েস ম্যাম। আচ্ছা, আর কেউ? ম্যাম ব্যাড ব্রিদিং প্রিভেন্ট করার জন্য। ব্যাড ব্রেথটা প্রিভেন্ট করার জন্য। ভেরি গুড। আর ম্যাম ব্যাকটেরিয়া জার্মস এগুলো, ডেন্টাল প্লাক এগুলো রেসিস্ট করার জন্য। প্লাকটা প্রিভেন্ট করার জন্য। আর ব্যাকটেরিয়াগত জার্মকে আমরা যেন রেজিস্ট করতে পারি। আচ্ছা, তারপর ওই যে তোমরা তো অনেক পারতেছো মাশাআল্লাহ। ওরাল হাইজিন মেনটেন করার জন্য। ওরাল হাইজিন মেনটেন করার জন্য। হ্যাঁ, ভেরি গুড। তারপর আমরা দেখি আমরা এই টপিক থেকে আজকে কি কি করব। ইয়া হচ্ছে না যে মিজান ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা অবজেক্টিভস হচ্ছে মাউথওয়াশের অবজেক্টিভস দেখি। প্রথমে ডেফিনিশন অফ মাউথওয়াশ। মাউথওয়াশের ডেফিনিশনটা কি? অবজেক্টিভস অফ মাউথওয়াশ। মাউথওয়াশের অবজেক্টিভস গুলো কি কি? আইডিয়াল প্রপার্টিস অফ মাউথওয়াশ। কি কি প্রপার্টি থাকতে হবে মাউথওয়াশের? ক্লাসিফিকেশন, কম্পোজিশন এন্ড ইউজ। এখন আসলে আমরা মাউথওয়াশ কি জিনিস। Mouthwash or a mouth rinse is a product used for cleaning or treating disease condition of the oral mucous membrane
some are used to maintain oral hygiene. তাহলে এটা এক ধরনের প্রোডাক্ট অথবা কেমিক্যাল বলতে পারি আমরা, যেটা আমরা ক্লিনিং করা অথবা ট্রিটিং ডিজিজ কন্ডিশনকে ট্রিট করার জন্য ইউজ করি, অথবা ওরাল হাইজিন মেনটেন করার জন্য ইউজ করা হয়। এটাকে হচ্ছে মেডিকেটেড লিকুইড। মেডিকেটেড লিকুইড। এখন আমাদের পারপাসটা কি? পারপাস অর অবজেক্টিভস অফ মাউথ ওয়াশ, কি কারণে আমরা কি উদ্দেশ্যে ইউজ করব? নাম্বার 1, রিডিউস ওরাল ব্যাকটেরিয়া। ওরাল ব্যাকটেরিয়াগুলোকে আমরা যেন কমাতে পারি। রিমুভ ফুড পার্টিকেলস, অর্থাৎ আমরা টুথব্রাশ করার পরে অনেক সময় আমাদের ইন্টারনাল স্পেস অথবা অনেক সময় ভালো করে যদি ব্রাশ না হয় ঠিক থেকে যায়, সেক্ষেত্রে রিমেনিং ফুড পার্টিকেলস গুলোকে আমরা রিমুভ করার জন্য মাউথ ওয়াশটা ইউজ করি। রিডিউস ব্যাড ব্রেথ, যেটা তোমরা বলেছো, রিডিউস ব্যাড ব্রেথ আর হেলিকোসিস আর ফাউল স্মেলিং, এটাকে বলা হয় টেম্পোরারি ব্যাড ব্রেথটাকে রিডিউস করে, পার্মানেন্টলি না। যতক্ষণ আমরা হয়তো ওরাল হাইজিন মেনটেন করবো, মাউথ ওয়াশটা ইউজ করবো, তখন হয়তো আমার ব্যাড ব্রেথটাকে রিডিউস করবে, কিন্তু যখন আমরা এগুলো আবার করবো না তখন আমার আবার ব্যাড ব্রেথ হবে। কারণ কি, আমরা তো কন্টিনিউয়াস খাচ্ছি না। খাওয়ার পরে যে আমাদের যে ব্যাকটেরিয়া গুলো যে প্রোডাকশন গুলো তৈরি করে, ওখানের মাধ্যমে তো আমাদের ব্যাড ব্রেথ গুলো তৈরি হয়। এই জন্য রেগুলার ইউজ করলে তখন আমার ব্যাড ব্রেথটা রিডিউস হবে। রিফ্রেশ দ্য মাউথ উইথ আ প্লিজেন্ট টেস্ট, সবসময় আমার যদি মাউথ ওয়াশ ইউজ করবো এই জন্য আমার মাউথটাকে রিফ্রেশ করার জন্য। প্রিভেনশন অফ ডিজিজেস অফ মাউথ, ডিজিজটাকে প্রিভেনশন করার জন্য। আর তোমার আমরা হচ্ছে হিলিং এ এক্সিলারেট করার জন্য। যেমন যে হট মাউথ ওয়াশ ইজ ইউজ টু এক্সিলারেট হিলিং। আমরা যখন টুথ এক্সট্রাকশন করি 24 ঘন্টা পর থেকে আমরা বলি যে হালকা লবণ গরম পানি কুলি করবেন। এটা কেন? এটা আমার হিলিং এ হেল্প করবে। অথবা তাহলে আমরা জিঞ্জিভাইটিস আছে স্কেলিং করার পরে বলি আমরা আপনি লবণ গরম পানি কুলি করবেন, গার্গল করবেন। তাহলে এটা আমার জিঞ্জিভাইটিসের কারণে জিঞ্জিভাতে যে ডিজিজ হয়ে আছে এটাকে তাড়াতাড়ি যেন হিল হয়ে যায়, এটার জন্য আমরা লবণ গরম পানি কুলি যেটা অ্যাডভাইস করি। হট মাউথ ওয়াশ আর স্যালাইন মাউথ ওয়াশ। তাহলে এই অবজেক্টিভস গুলো যারা আমরা যখন মাউথ ওয়াশের তখন কি করবো, একটা মাউথ ওয়াশ যখন আমরা ইউজ করবো তাহলে তার এই কাজগুলো, এই ফাংশন গুলো কাজ করে কিনা দেখতে হবে। তাহলে এখন কি কি প্রপার্টি থাকলে এটাকে আমরা আইডিয়াল মাউথ ওয়াশ বলবো, অথবা আইডিয়াল প্রপার্টিস অফ মাউথ ওয়াশ? Should have pleasant color, taste and odor. Should have pleasant color, taste and odor. তোমরা কেউ ইউজ করেছো মাউথ ওয়াশ? Yes, ma'am. ইউজ করতে খুব ভালো লাগে, তাই না? Yes, ma'am. ভালো লাগে। যদি কালার, টেস্ট, অর্ডার যদি না থাকে ঠিক মতো তাহলে আমাদের ইউজ করতে আরো ভালো লাগবে না। হয়তো প্রথম আমার আনইজি লাগে, পরে যখন একটা ফ্রেশ ব্রেড তৈরি হয় তখন ভালোই লাগে। এই জন্য কালার, টেস্ট এন্ড অর্ডারটা হতে হবে প্লিজেন্ট। শুধু কালার, টেস্ট, অর্ডার থাকলে হবে না, এটাকে আমাকে যে উদ্দেশ্যে ইউজ করছি এটা আমার কার্যকরী থাকতে হবে, গুড ইফিকেসি থাকতে হবে। শুড হ্যাভ গুড ইফিকেসি। Should be non-toxic. It should be non-toxic, non-irritating,
It should not stain the tooth surface. অনেক সময় যদি আমরা অনেকদিন ধরে লং টার্ম মাউথ ওয়াশ ইউজ করি সেক্ষেত্রে স্টেন ডেভেলপ করে। এর মধ্যে মাউথ ওয়াশের নাম বলতে পারবো? কারো ক্লিনিক্যালি আইডিয়া থাকে? একটা হচ্ছে ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশ। ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশটা যদি আমরা লং টার্ম পেশেন্টকে প্রেসক্রাইব করি তাহলে এখান থেকে একটা কমপ্লিকেশন হতে পারে স্টেন্ডার্ড টুথ সারফেস, টাং, জিঞ্জাভেল। এই জন্য মাউথ ওয়াশকে আমরা লং টার্ম ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশকে আমরা লং টাইম ইউজ করতে প্রেসক্রাইব করব না, 2 সপ্তাহ। should not cause any gastric irritation if ingested. যদি কোনো কারণে এটা ইনজেস্টেড হয়ে যায় কোনো গ্যাস্ট্রিক ইরিটেশন করতে পারবে না। It should not cause any gastric irritation if ingested. এরকম প্রপার্টি থাকতে হবে। Should not interfere with salivary secretion. অর্থাৎ আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের যে নরমাল ফাংশন সেখানে কোনো হ্যাম্পার করতে পারবে না। স্যালাইভা যেরকম সিক্রেশন হয় নরমাল স্যালাইভারি সিক্রেশন এটা মেইনটেইন হবে, কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। আর should not be effective against normal flora. যদি নরমাল ফ্লোরাগুলোকে ড্যামেজ করে ফেলে আমরা যে মাউথ ওয়াশটা ইউজ করছি তাহলে কি প্রবলেম হবে? অপরচুনিস্টিক ইনফেকশনগুলো সুপার ইম্পোজড হবে। নরমালি কিন্তু নরমাল ফ্লোরাগুলো আমাদের ওরাল এনভায়রনমেন্টটাকে মেইনটেইন করে সবসময় মুক্ত থাকে। এখন যে নরমাল ফ্লোরাগুলো যদি আমাদেরকে করা হয় ডেস্ট্রয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার সুপার ইনফেকশনগুলো সুপার ইম্পোজড হবে। Should penetrate biofilm. বায়োফিল্ম মানে কি? ম্যাম প্লাগ ম্যাম ব্যাকটেরিয়া গ্রোথ ফর দি এটা প্লাগ হচ্ছে ডেন্টাল প্লাগ, এটাকে বলা হয় বায়োফিল্ম। অর্থাৎ প্লাগটাকে পেনিট্রেট করবে, অর্থাৎ প্লাগটাকে রিডিউস করবে, প্লাগ ফরমেশনটা রিডিউস করবে। আর কিছু ক্রাইটেরিয়া আছে যেমন ওরাল ইয়াতে কোনো ড্রাগ রেজিস্ট্যান্সটাকে ইনক্রিজ করবে না, কোনো টুথ সারফেসকে ডিস্টর্ট করবে না, কোনো সুপার ইনফেকশন আর সেকেন্ডারি ইনফেকশনের জন্য তারা রেসপন্সিবল হবে না। should not cause any super infection or secondary infection, should not disturb the tooth structure. এখন আমরা আসি ক্লাসিফিকেশন অফ মাউথওয়াশ। রেগুলার ইউজের ক্ষেত্রে আমাদের এই মাউথওয়াশ গুলো আমরা ইউজ করি, তবে ফাংশন এন্ড কম্পোজিশন অনুসারে আমরা মাউথওয়াশ গুলোকে 5টা হেডলাইনে ভাগ করতে পারি। 5টা হেডলাইন, এটা পরে লিখবো, স্লাইডটা পরে লিখো। পাঁচটা হেডলাইন আমরা ভাগ করব। নাম্বার 1 লিখো অ্যান্টিসেপটিক মাউথওয়াশ। অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, অ্যান্টিসেপটিক মাউথওয়াশের মধ্যে ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ, পোভিডিন আয়োডিন মাউথওয়াশ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মাউথওয়াশ, টেট্রাসাইক্লিন মাউথওয়াশ,
সোডিয়াম বোরেট, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। ম্যাম আরেকবার বল। তাহলে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, অ্যান্টিসেপটিক মাউথওয়াশের মধ্যে ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, পবরিন আয়োডিন মাউথওয়াশ, হাইড্রোজেন পারঅক্সাইড মাউথওয়াশ, হাইড্রোজেন পারঅক্সাইডটা অ্যান্টিসেপটিকে দিও না, এটা আলাদা। তাহলে ক্লোরোহেক্সিডিন, পবরিন আয়োডিন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বোরেট, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হচ্ছে সব অ্যান্টিসেপটিক মাউথওয়াশ। আবার বলছি ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, এখানে একটা স্পেলিংটা ভুল আছে, হ্যাঁ, ক্লোরোহেক্সিডিন না, ক্লোরোহেক্সিডিন, আর উ হবে না। ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, পবরিন আয়োডিন মাউথওয়াশ, সোডিয়াম ক্লোরাইড মাউথওয়াশ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মাউথওয়াশ, মিল্ক অফ ম্যাগনেসিয়া, সোডিয়াম বোরেট। টেট্রাসাইক্লিন মাউথওয়াশ, মাউথওয়াশ কয়েকটা অ্যান্টিসেপটিক মাউথওয়াশের নাম বলো, বোঝা যাচ্ছে কথা? ইয়েস ম্যাম। তাহলে এটা গেলে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ। আর একটা মাউথওয়াশ লেখে যেখানে আছে ফ্লোরাইড কন্টেনিং মাউথওয়াশ, ফ্লোরাইড কন্টেনিং মাউথওয়াশ। তাহলে একটা নাম্বার 1 হলো অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, নাম্বার 2 হচ্ছে ফ্লোরাইড কন্টেনিং মাউথওয়াশ। এই ফ্লোরাইডটার কাজ কি? আমাদের ক্যারিজটাকে কমাবে, তাই না? ক্যারিজকে অ্যান্টি ক্যারিজ এজেন্ট হিসেবে কাজ করবে। তারপরে নাম্বার 3 লিখো অ্যাস্ট্রিনজেন্ট মাউথওয়াশ, অ্যাস্ট্রিনজেন্ট মাউথওয়াশ। অ্যাস্ট্রিনজেন্ট মাউথওয়াশের উদাহরণ লিখো অ্যালকালাইন অ্যারোমেটিক সলিউশন, অ্যালকালাইন অ্যারোমেটিক সলিউশন, and zinc chloride, alkaline aromatic solution and zinc chloride. এছাড়াও আছে অপট্যান্ডেন্ট মাউথওয়াশ, ডিটারজেন্ট মাউথওয়াশ, অপট্যান্ডেন্ট মাউথওয়াশ, ডিটারজেন্ট মাউথওয়াশ। এখন আসো আমরা যে এই স্লাইডের মধ্যে দেখছি ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ বাজারে अवेलेबल, ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, পবরিন আয়োডিন মাউথওয়াশ, এটাও বাজারে अवेलेबल, যেমন আয়োডিন, বিটাডিন হিসেবে আমরা পাই। ফ্লোরাইড কন্টেন্ট মাউথওয়াশও বাজারে আছে। হাইড্রোজেন পারঅক্সাইড মাউথওয়াশ, এটা আরেক ধরনের মাউথওয়াশ, যেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড বোতলটা আমরা পাই, এটা হচ্ছে আমরা পানির সাথে মিক্স করে ইউজ করতে পারি। 1 গ্লাস পানিতে 1 চামচ 2 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটা ইউজ করা হয়। সোডিয়াম ক্লোরাইড মাউথওয়াশটা কি বলতে পারবে? একটু লবণের লবণ দিয়ে কড়া করে দেন এটা। হ্যাঁ, ওই যে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করে আপনার লবণ গরম পানি কুলি করবেন, এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মাউথওয়াশ, অথবা হট স্যালাইন গার্গলিং অর্থাৎ স্যালাইন মাউথওয়াশ যেটা বলি। এরপরে হচ্ছে আরেকটা নাম বলুন, টেট্রাসাইক্লিন মাউথওয়াশ। বললাম না টেট্রাসাইক্লিন মাউথওয়াশ, টেট্রাসাইক্লিন মাউথওয়াশ নামে বাজারে কোনো মাউথওয়াশ পাওয়া যায় না। তাহলে এটা কিভাবে মাউথওয়াশ আমরা তৈরি করব, কিভাবে ইউজ করব? তবে টেট্রাসাইক্লিন ক্যাপসুল নামে আমরা বাজারে পাই, টেট্রাসাইক্লিন ক্যাপসুল 250, টেট্রাসাইক্লিন ক্যাপসুল 500,
মিলিগ্রামের। এটা বলছে 1 কাপ পানিতে টেট্রাসাইক্লিন ক্যাপসুল 250 ml যদি আমরা দিয়ে দিই, ওটা দিয়ে মাউথ ওয়াশ তৈরি করে পেশেন্টকে আমরা ইউজ করতে বলবো। এই টেট্রাসাইক্লিন মাউথ ওয়াশটা আমরা ইয়াতে ইউজ করতে হবে অ্যাপথাসার নাম শুনেছো তো না? অ্যাপথাস আলসার। ইয়েস ম্যাম, শুনছি। হ্যাঁ, অ্যাপথাসারের ক্ষেত্রে আমরা টেট্রাসাইক্লিন মাউথ ওয়াশ, ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ এগুলো আমরা প্রেসক্রাইব করি। এখন আসো ফ্লোরাইড কন্টেন্ট মাউথ ওয়াশ। এটা তোমাদের ভাইবা রিটেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। ফ্লোরাইড কন্টেন্ট মাউথ ওয়াশ। Fluoride mouthwash retained in the plaque and saliva and helps to prevent dental caries. অর্থাৎ ফ্লুরাইড গুলো যখন আমরা মাউথ ওয়াশ হিসেবে ইউজ করবো তখন এগুলো প্লাক এবং সালাইভার মধ্যে এগুলো থেকে যাবে, পরবর্তীতে এটাই আমাদের ডেন্টাল ক্যারিজটাকে প্রিভেন্ট করবে। সোডিয়াম ফ্লোরাইড 0.20% সলিউশন, যেখানে থাকবে 920 ppm ফ্লোরাইড থাকবে। স্টেরাস ফ্লোরাইড যেটা 0.63% সলিউশন ইউজ করা হয়, এটা আমরা অ্যাভেলেবল পাই। তবে স্টেরাস ফ্লোরাইডের একটা ডিসঅ্যাডভান্টেজ আর কমপ্লিকেশন বলতে পারি, আমরা টুথটাকে স্টেন করি। যেহেতু এটা থেরাপিউটিক মাউথ ওয়াশ, আমরা বলছিলাম না যে ফ্লোরাইড কন্টেন্ট মাউথ ওয়াশ থেরাপিউটিক, যেমন থেরাপিউটিক ডেন্টিফ্রাইস ইউজ করছিলাম ফ্লোরাইড কন্টেন্ট ডেন্টিফ্রাইস। এই জন্য এটা আমরা পেশেন্টকে প্রেসক্রাইব ইউজ ডেইলি দিতে পারি অথবা উইকলিও পেশেন্ট ইউজ করতে পারে। এটা সলভ করা যাবে না, এটা জাস্ট গার্গলিং করে পেশেন্টকে ফেলে দিতে হবে। Mouthwash should not be swallowed. To maximize the benefit, patient should be advised not to eat, drink, or rinse the mouth at least 30 minutes after using mouthwash. 30 মিনিট পর্যন্ত মাউথ ওয়াশ করার পরে পেশেন্ট মুখে কিছু খাবে না বা কিছু নিবে না, তাহলে আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পাবো। मैम आगे स्लाइड टेक 2 लिखा हुआ नहीं। जी मैम शेष। তাহলে ফ্লোরাইড কন্টেন্ট মাউথ ওয়াশটা আমরা অ্যান্টিক্যারিজ মাউথ ওয়াশ হিসেবে ইউজ করব। কোভিড-19 মাউথ ওয়াশ, এটা হচ্ছে 1% কোভিড-19 ইজ अवेलेबल, যেটা মাউথ ওয়াশ হিসেবে ইউজ করি। ওখানে মাউথ ওয়াশের বোতলের মধ্যে, গায়ের মধ্যে, প্যাকেটের মধ্যে লেখা থাকে 1%। যেমন আমরা যে বিটাডিন আর স্কোয়ারটা হচ্ছে বায়োডিন। ইন্ডিকেশন কোথায় আমরা কোভিড-19 ইউজ করি। এখন দেখো যে সবচেয়ে বেশি আলোচিত যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের ক্ষেত্রে বলা হয় কোভিড-19 যদি আমরা গার্গল করি তাহলে 60% ভাইরাস কিন্তু কিল হয়ে যায়। 60%। Relief from painful infections and inflammatory conditions of the mouth and pharynx. Relief from painful infections and inflammatory condition of the mouth and pharynx. এই জন্য আমরা যখন কোনো ফুড এক্সট্রাকশন করি
অথবা যে স্কেলিং করে ইনফ্লামেটরি কন্ডিশন যখন তৈরি হবে সেখানে আমরা তখন ইনফ্লামেশনটাকে রিডিউস করার জন্য, পেইনটাকে রিডিউস করার জন্য মাউথওয়াশটাকে অ্যাডভাইস করি। এটা রুটিন মাউথওয়াশ হিসেবে ইউজ করতে পারি। কোন কোন ইনফেকশন আমরা দিতে পারি? অ্যাপথেলসার, gingivitis, stomatitis and pharyngitis due to superficial infection. অ্যাপথেলসার, gingivitis, stomatitis and pharyngitis যেটা বললাম একটা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, এটা অ্যান্টিসেপশন হিসেবে কাজ করবে ডিউ টু সুপারফিশিয়াল ইনফেকশন। এছাড়াও যখন আমরা পেশেন্ট আমাদের কাছে আসে, প্রথমে আমরা যখন পেশেন্টকে আমরা শেয়ার সাইডে নিয়ে যাই, পেশেন্টের ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করার আগে আমরা যে মাউথ ওয়াশটা দিয়ে পেশেন্টকে বলেছি করে নেন, গার্গল করে নেন। অর্থাৎ ওরাল সার্জারি ডিউরিং, প্রায়র, আগে, মাঝখানে এবং পরে সার্জিক্যাল কোনো কাজ করার আগে আমরা পেশেন্টকে হাইজিন মেনটেন করার জন্য মাউথ ওয়াশটা দিয়ে কুলি করি। ম্যাম অ্যাপথেলসার মানে? অ্যাপথেলসার তোমরা কিছুক্ষণ বলার নাম শুনেছো? অ্যাপথেলসার ম্যাম আমি শুনি নাই। এটা হচ্ছে এক ধরনের ইমিউনোলজিক্যাল আলসার, হয় না? ইমিউনোলজিক্যাল আলসার যেটা হচ্ছে স্ট্রেস, অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির কোনো কারণ হতে পারে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, অথবা কোনো কেউ যেন স্ট্রেসফুল কন্ডিশনে আছে, যেমন হচ্ছে তার সামনে পরীক্ষা মেন্টাল স্ট্রেস আছে, তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাপথেলসার হতে পারে। এটা খুবই পেইনফুল একটা আলসার পেশেন্টের মুখে হয়, অনেকে কিন্তু 1 মাস পর পর অথবা 2 মাস পর পর বারবার হয়। এটা অ্যাপথেলসারটা হচ্ছে ট্রিটমেন্ট করলেও 7 দিন, না করলেও 7 দিন, এরকম একটা মানে ভাইরাল ফিভারের মতো, বুঝেছো? হয়তো তোমার ইয়েটা হচ্ছে লিপে হচ্ছে, অথবা টাঙের ভেন্ট্রাল সার্ভিসে হচ্ছে, অথবা মিউকোসাতে হচ্ছে, অথবা সফট প্লেটে হচ্ছে, সেটাই বলে অ্যাপথেলসার। ছোট রাউন্ড আলসার যেটা ফ্লোর হবে ইংলিশ আর মার্জিন থাকবে 35 মার্জিন। এটা কোনো ইনফ্লামেটরি আলসার না, এটা হচ্ছে বলা হয় ইমিউনোলজিক্যাল আলসার। এই জন্য বলে এটা নিজে নিজে, এটা বলা হয় সেলফ হিলিং আলসার, নিজে নিজে ভালো হয়ে যাবে। ট্রিটমেন্ট করলেও 7 দিন, না করলে 1 সপ্তাহ, এরকম। বুঝেছো এখন? ইয়েস ম্যাম। প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, অ্যাপথেলসারে, যেমন কিছু যদি নিউট্রিশিয়াস থাকে, অ্যাবনরমালিটি থাকে, হেমাটোলজিক্যাল কিছু অ্যাবনরমালিটির জন্য হতে পারে। আবার যাদের গ্যাস্ট্রিক রিফ্লাক্স আছে, ওদের জিআইটি ডিসঅর্ডার আছে, ওদের ক্ষেত্রে বেশি হতে পারে। আবার এখানে আর একটা অ্যাবনরমাল জিনিস যেটা নন স্মোকার, যেমন যারা আবার স্মোক করে তাদের ক্ষেত্রে অ্যাপথেলসারটা হয় না, মানে এটা একটা অ্যাবনরমালিটি সিকিউরিটি আছে। তা আমরা যে কোনো সার্জিক্যাল, অর্থাৎ আমরা ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করার আগে, কাজ করার সময়, ডিউরিং ট্রিটমেন্ট, আফটার ট্রিটমেন্ট করার পরে পেশেন্টকে কুলি করিয়ে দিই, যেন অর্গানিজম গুলো, ম্যাক্সিমাম অর্গানিজম বলতে 60% অর্গানিজম গুলো রিডিউস হয়। এখন হচ্ছে ডোজ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডাল্ট এন্ড চিলড্রেন ওভার 6 years of age, 6 বছরের পরে, use undiluted or diluted cleanser with equal volume warm water. Gargle or rinse with 20 ml for up to 30 seconds without swallowing. Repeat this process for 4 times daily for 14 consecutive days. যে বললাম আমরা 2 সপ্তাহের জন্য আমরা অ্যাডভাইস করি, 2 সপ্তাহের জন্য অ্যাডভাইস করবো পেশেন্টকে, বলবেন সমপরিমাণ 2 চামচ, 2 চামচ মানে হচ্ছে 1 চামচে 5 ml, তাহলে 1 চামচে 5 ml, 2 চামচ আমরা নিব মাউথ ওয়াশ নিব, ইকুয়াল অ্যামাউন্ট আমরা ওয়াটার নিব, ওয়ার্ম ওয়াটার। তাহলে 2 চামচ 2 চামচ 4 চামচ মানে 20 ml, 20 ml। তাহলে আমরা মাউথ ওয়াশটা
10 ml মাউথওয়াশ 10 ml পানি মিলে আমরা টোটাল 20 ml হয়। এটা আমরা 30 সেকেন্ড শুধু মুখের মধ্যে নিয়ে ফেলে দিলাম না, 30 সেকেন্ড আমাদেরকে গার্গল করতে হবে উইদাউট সোয়ালিং। এটা আমরা রিপিট করতে পারি দিনে 2 বার বা 4 বার, সকালে বা বিকালে, সকালে, দুপুর, রাতে, বিকালে, এরকম করে আমরা 4বারও করতে পারি 2 উইকস পর্যন্ত, আপ টু 2 উইকস। তবে এটা যদি কোনো কারণে অ্যাবজর্পশন বেশি হয় অথবা আমরা যদি গার্গল সোয়ালিং করে ফেলি তাহলে এখানে কি কি প্রবলেম হয়, কি সাইড ইফেক্ট অথবা কমপ্লিকেশন, systemic adverse effects such as acidosis, hypernatremia, and impairment of renal function. তাহলে কিছু কমপ্লিকেশন হবে acidosis, hypernatremia, impairment of renal function. ম্যাম আগের স্লাইডটা একটু ম্যাম চেঞ্জ করতে পারবেন। এখন আসলে ইউজেস আর পারপাস, যেটা আমরা বললাম যে অবজেক্টিভ বলছিলাম এই মাউথওয়াশ গুলো আমরা ইউজ করব। পরীক্ষা একবার রিটেনে আসছে তোমার মাউথওয়াশ কি কারণে ইউজ করব, একই উত্তর কিন্তু একই, টু রিডিউস প্লাক ফর্মেশন, যেটাকে আমরা বললাম যে পেনিট্রেট শুড পেনিট্রেট, আইডিয়াল প্রপার্টি ছিল বায়োফিল্মকে পেনিট্রেট করবে, যেটা আমরা প্লাক ফর্মেশনটাকে কমানোর জন্য। ইন জিঞ্জিভাইটিস, ক্যারিস এন্ড স্টোমাটাইটিস, various painful condition is the cactus ulcer, dry socket, pericoronitis.
তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম, দেখতেছি। এটা কোন দিকে যেন সেটা চলে আসছে। আমরা একটা একটাতে পড়লাম, যেটা বারবার আসতেছে এটাতে। এখন আরেকটা নতুন জিনিস হচ্ছে ড্রাই সকেট। এটা খুব সিভিয়ার পেইনফুল কন্ডিশন। ড্রাই সকেট, ড্রাই সকেট মানে কি, নাম শুনছো ড্রাই সকেটে? ইয়েস ম্যাম। শুনেছো? আলহামদুলিল্লাহ। বলো তো কি জিনিস এটা? ম্যাম, এক্সট্রাকশনের পরে যদি সকেটটা ড্রাই থাকে, ওখানে ব্লাড সার্কুলেশন না থাকে, তখন হিলিংটা হয় না, লেট হয় তখন। হিলিংটা হয় না, মেইনলি ড্রাই সকেট বলতে সকেটটা কি ড্রাই থাকে? ম্যাম, ওখানে সার্কুলেশন থাকে না, ব্লাড সার্কুলেশন ওগুলো কম থাকে না, মানে তখন বেশি ড্রাই হয়ে গেলে। এমনি সকেট টুথ এক্সট্রাকশনের পরে এটা মেইনলি দেখা যায় 2 থেকে 3 দিন পরে ড্রাই থাকে না। সিভিয়ার পেইন নিয়ে আমাদের কাছে দেখা না। আফটার টুথ এক্সট্রাকশন 2 to 3 days, 2 থেকে 3 দিন পরে পেশেন্ট সিভিয়ার পেইন নিয়ে আমাদের কাছে আসে। এটা আসলে সকেটটা নরমালি সকেট এক্সট্রাকশন করার পর ওখানে কি থাকে, ক্লট থাকে। ক্লট ফর্মেশন হয়, ক্লট ফর্মেশন হবে, এবার ক্লটটা স্টেবিলাইজেশন হবে, ক্লটটা ফিক্সেশন হবে, এরপর আস্তে আস্তে হিলিংটা শুরু হবে। কিন্তু যখনই ক্লটটা স্টেবল হয়, ওই স্টেবল হওয়ার সময়ই কিন্তু ক্লটটা ডিসলস হয়ে যায়। বিভিন্ন ফ্যাক্টর আছে কি কারণে ডিসলস হয়, লস হয়ে যায় ক্লটটা। ক্লট শূন্য সকেটটাকে বলা হয় ড্রাই সকেট। অর্থাৎ এখানে যেখানে ক্লট থাকার কথা ক্লট নাই, এই জন্য বলা হয় ড্রাই সকেট। কিন্তু এটা আসলে ড্রাই থাকে না। কি থাকে, ফুড ডেব্রিজ থাকে, স্যালাইভা থাকে, তারপর আমরা যে সকেটের মধ্যে একটা কিছু ডেড পিস অফ বোন পাওয়া যায়, হোয়াইটিশ বোন, হোয়াইটিশ বোন। কিন্তু ক্লট নাই, এই জন্য এটাকে বলা হয় ড্রাই সকেট, দা ওরাল ক্যাভিটি আফটার টুথ এক্সট্রাকশন। এরপরে হচ্ছে পেরিকরনাইটিস। পেরিকরনাইটিস ম্যাম পেরিকরনাইটিস মানে? হ্যাঁ বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তুমি আমাকে 5 মিনিট পর ফোন করো, আমার ক্লাস আছে তো। আচ্ছা, পেরিকরনাইটিসটা কি জিনিস? এখানে যে 3টা কন্ডিশনের কথা বলা হয়েছে, যেমন অ্যাপটাস আলসার, ড্রাই সকেট, পেরিকরনাইটিস, এই 3টা হচ্ছে মানে সিভিয়ার পেইনফুল কন্ডিশন অফ দ্য ওরাল ক্যাভিটি। তোমাদেরকে যদি বলে যে কিছু ওরাল সিভিয়ার কন্ডিশনের নাম বলো ওরাল, তাহলে এই 3টাই প্রথমে চলে আসবে, অ্যাপটাস আলসার, ড্রাই সকেট, পেরিকরনাইটিস। সবচেয়ে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে পেরিকরনাইটিস, দেন অ্যাপটাস আলসার। মোস্ট কমন পেরিকরনাইটিস, দেন অ্যাপটাস আলসার। এরপর আরেকটা সিভিয়ার পেন আমরা এখানে আসবে না, যেটা আমরা পালপাইটিস। পালপাইটিসের নাম শুনেছি না? একিউট পালপাইটিসটা হচ্ছে আরেকটা সিভিয়ার কন্ডিশন। একিউট পালপাইটিস, একিউট পালপাইটিস আরেকটা সিভিয়ার কন্ডিশন। তাহলে এই সিভিয়ার কন্ডিশনের মধ্যে আমরা একটা সালফেটটা করলাম, একটা হচ্ছে মিউকোজাল ডিজিজ, মিউকোজাল আলসারেশন হয়, যেটা ইমিউনোলজিক্যাল কজের জন্য। ড্রাই সকেট বললাম, ফুড এক্সট্রাকশনের পরে কোনো কারণে সকেটটা থেকে যদি একটু ক্লটটা যদি লস হয়ে যায়, তাহলে যে কন্ডিশনটা ডেভেলপ করে তাকে ড্রাই সকেট। আর একটা হচ্ছে পেরিকরনাইটিস, আইটিস আছে, তার মানে ইনফ্লামেশন, তাই তো? পেরিকরনাল, করোনাল মানে ক্রাউনের চারপাশে যে টিস্যু গুলো থাকবে সেই টিস্যুতে বলা হয় ইনফ্লামেশন। ক্রাউনের চারপাশে যে টিস্যু থাকবে সেই টিস্যুতে ইনফ্লামেশন হলে এটাকে বলা হয় পেরিকরনাইটিস, ইনফ্লামেশন অফ দ্য পেরিকরনাল টিস্যু। তাহলে পেরিকরনাল টিস্যু কোথায় থাকবে? ক্রাউনের চারপাশে নাকি অ্যাপেক্সের চারপাশে? ক্রাউনের ম্যাম। ক্রাউনের চারপাশে। তাহলে এটা মোস্ট কমন সাইট হচ্ছে লোয়ার থার্ড মোলার, লোয়ার থার্ড মোলার।
অর্থাৎ মানুষ বলে না যে এতটার সময় আপনার এতটার সময় ব্যথা লাগে, এখানে জি। মোস্ট কমন কথা হচ্ছে পেরিকরোনাল ফ্লেভার ইনফ্লামেশন। পিছনের দাঁতে আমাদের ওরকম ওরাল হাইজিন মেনটেন হয় না, ব্রাশিং ঠিক মতো পৌঁছায় না, যার কারণে প্লাক জমে গিয়ে ব্যাকটেরিয়া গুলো ইনফ্লামেশন করে। এই কারণে পেরিকরোনাইটিস হয়। লোয়ার থার্ড মোলার ইরাপশনের সময় অর্থাৎ পার্শাল ইরাপটেড থাকলে অথবা ইনফেক্টেড থাকলে উপরের দাঁত থেকে ট্রমা হয়েও পেরিকরোনাইটিস ডেভেলপ করতে পারে। সিভিয়ার পেইনফুল কন্ডিশন অফ দ্য ওরাল ক্যাভিটি। তাহলে এই যে পেরিকরোনাল ইনফ্লামেশন গুলোকে রিডিউস করার জন্য আমরা মাউথওয়াশটা ইউজ করি। এই জন্য পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা অ্যানালজেসিক দিই, মাউথওয়াশ দিই, আর ফরসালিন গার্গল করতে বলি। লবণ গরম পানি কুলি করবেন, মাউথওয়াশটা ইউজ করবেন, আর হয়তো ব্যথার ওষুধটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ইমার্জেন্সিতে রিডিউস হবে। এরপর যদি কোনো প্রবলেম থাকে আপনি এক্সরে করাবেন, ডাক্তার যদি কন্ডিশন ভালো না হয় অথবা পজিশন ভালো না হয় তাহলে এক্সট্রাকশন করে ফেললে ভালো হবে। এরপর ওরাল হাইজিন মেনটেন, তোমরা বলেছো ওরাল হাইজিন মেনটেন টু রিমুভ ব্যাড অর্ডার। আর আমরা বললাম যে আফটার অপারেটিভ প্রসিডিওর স্কেলিং করলাম অথবা ফুড এক্সট্রাকশন করলাম অথবা কোনো অ্যাবসেস ড্রেন করলাম, তাহলে আমরা এরপরে মাউথওয়াশটা দিই ইনফ্লামেশনটাকে রিডিউস করার জন্য। টু ট্রিট ওরাল বার্ন এন্ড মিক্স। 12টা থেকে ক্লাস আছে। জি 12টা বেজে যাচ্ছে, আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। 12টা বাজতে আর 5 মিনিট আছে, ছেড়ে দিচ্ছি, তোমরা ক্লাস ইংলিশে যাও। আমরা আগামী ক্লাসে কিছু জিনিস বাকি আছে, তোমাদের পরীক্ষার সময় এসেছে, যেমন কম্পোজিশন অফ মাউথওয়াশ, মাউথওয়াশের কম্পোজিশন, আর হচ্ছে ক্লোরোহেক্সিডের মাউথওয়াশ, অ্যান্টিসেপটিক মাউথওয়াশ কখন ইউজ হবে, প্লাগ অ্যান্টি প্লাগ এজেন্ট হিসেবে, মেকানিজম অফ অ্যাকশন গুলো, এগুলো আমরা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। সবাই একটু রেসপন্স করো প্লিজ। রোল 2, প্রেজেন্ট ম্যাম। রোল 3, রোল 3, Present, ma'am. Present, ma'am. রোল 4, 4, 5, Present, ma'am. 5 করে রোল 5 গত ক্লাসে ছিল না, রোল 5 আছে এখন? Present, ma'am. তো গত ক্লাসে ছিল না কেন? রোল 6, Present, ma'am. 7, Present, ma'am. 8, Present, ma'am. 10, Present, 10, ma'am. Present, ma'am. 11, 12, Yes, ma'am. 13, 13, Present, ma'am. 14, 14, 14, 16, Present, ma'am. 17, Present, ma'am. 18, Present, ma'am. 19, Present, ma'am. 20, Present, ma'am. 21, Yes, ma'am. 22, Present, ma'am. 23, मैम रूल करो। হ্যাঁ রোল 11 দিচ্ছি। রোল 23, Present, ma'am. 24, Present, ma'am. 25, 25, 26, Present, 27, 27, Present, ma'am. 28, Yes, ma'am. 29, Present, ma'am. 30, 30, 31, 31,